হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেট বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2024-এর জানুয়ারি মাসে যেটা সিটেট অনুষ্ঠিত হয়েছিল, সেটার পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 আর সেট নাম্বার হচ্ছে আই। তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আরেকটা কথা আমি তোমাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 2024-এ 3বার সিটেট অনুষ্ঠিত হয়েছিল। তো এখান থেকে কি কি জানুয়ারি মাসে, জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে, তো এই যে 3টে মাসের আমরা সম্পূর্ণ 6 সেট কোয়েশ্চেন আলোচনা করব, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। তো আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবে এবং এই 6 সেট কোয়েশ্চেন তোমরা সম্পূর্ণরূপে বিষয়গুলো ভালো করে বুঝে নেবে। এতে করে তোমাদের আগন্তুক যে সিটেট এক্সাম হবে এটাতে কিন্তু একদম 99% হেল্প হবে। তো চলো আজকের কোয়েশ্চেনগুলো দেখে নিই। তো চলো দেখে নিচ্ছি আজকের প্রথমটি কোয়েশ্চেন। সেটা হচ্ছে, প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? এখানে কিন্তু নয় বলা আছে। তো দেখো, ছড়া, গান, মন্ত্রপাঠ এবং শিশুদের কি, এখানে 4টে যে অপশন দেওয়া আছে এর থেকে কোনটা ঠিক হবে না সেটা বলা হচ্ছে। তো শব্দ তালিকা বিস্তারের পন্থা, এটি একটি ভালো পন্থা যেখানে শব্দ তালিকা বিস্তারভাবে দেওয়া থাকবে এবং শিশুরা খুব ভালোভাবে সেটা শিখে নেবে। তো দেখো, শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা, যেটা বাক্য গঠন সেটা ঠিকই ছিল, কিন্তু মুখস্থটা একটা নেগেটিভ ওয়ার্ড যেটা আমরা ভালোভাবে জানি, সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। এবার উচ্চারণ অভ্যাসের পন্থা, যেটা রেগুলারই বাচ্চাদের প্র্যাকটিস করানো, যেটা আমরা জানি যে প্র্যাকটিস করাটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এটাও কিন্তু হচ্ছে না। 4 নম্বরটা দেখো, অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের শব্দের বিকাশমূলক পন্থা, এটাও কিন্তু ভালো, যে বাচ্চা যে বাক্যের যেটা ছন্দ আছে সেটা তাদের জানা থাকতে হবে এবং যেটা অভিব্যক্তির প্রকাশ, যে তাদের মনের ভাবটা, সেটা কিন্তু প্রকাশের একটা পন্থা, যেটা পন্থা সেই পন্থাটা কিন্তু ভালো। তো দেখা যাচ্ছে 1 নম্বর আর 4 নম্বর এই দুটো কিন্তু ঠিকই আছে, কিন্তু কোয়েশ্চেনে বলা হচ্ছে দেখো কোনটা ঠিক নয় বলছে। এবার 2 আর 3 এই দুটোই কিন্তু ঠিক নয়, তো সুতরাং এখানে অ্যান্সার এই দুটোই হবে। আর আমাদের যেটা অফিসিয়াল অ্যান্সার কি আছে সেখানে কিন্তু এই দুটোই দেওয়া আছে, যে তোমরা যদি যে কোনো একটা চয়েস করো, 2 বা 3 যেটা চয়েস করবে সেটাই কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যেহেতু কোয়েশ্চেনে ঠিক নয় বলেছে, সুতরাং আমাদের 2 এবং 3 এই দুটোই হবে আমাদের অ্যান্সার। তো দেখো দ্বিতীয়টি কোয়েশ্চেন, প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? এখানেও কিন্তু নেগেটিভ বলেছে, যে কোনটা ঠিক নয়। এই অপশনে যেগুলো আছে তার থেকে 3টে পজিটিভ বেরোবে এবং একটা নেগেটিভ সেন্টেন্স বেরোবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো, লাইব্রেরি কখনো বই সংগ্রহের স্থান হিসেবে দেখা উচিত নয়, বরং 1 নম্বরটা দেখে নিচ্ছি, শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচিত করা যেতে পারে। এটা অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্স, কারণ এখানে কি বলা হচ্ছে, যে শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচিত করা যেতে পারে। আমরা জানি লাইব্রেরির থেকে যেগুলো বই থাকবে সেগুলো শিশু সাহিত্য, যেগুলো বই থাকবে সেগুলো পড়ে বাচ্চাদেরকে বিভিন্ন দক্ষতাগুলোকে আমরা বিকাশ করে তাদের কি করতে পারবো, উন্মোচিত করা যেতে পারে। 2 নম্বরটা, বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটি সক্রিয় পরিবেশ হিসেবে, অবশ্যই যেখানে সক্রিয় পরিবেশ বলবে, অ্যাক্টিভ বলবে, শিক্ষার্থী যেখানে অ্যাক্টিভ থাকবে সেটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। তো এটাও হচ্ছে। 3 নম্বরটা, লাইব্রেরিতে শিক্ষকরা এবং বয়স্করা পঠন আচরণের আদর্শ হতে পারেন, একদমই ঠিক। কারণ দেখো, যখন বয়স্করা বা বড়রা লাইব্রেরিতে বসে পড়বে, আস্তে আস্তে পড়বে বা তারা কোনো কথা বলবে না, তখন কিন্তু এই যে ছোট ছোট শিক্ষার্থীরা তারা কিন্তু দেখে শিখবে যে হ্যাঁ, এই যে এমন একটা জায়গা, এটা এখানে কিন্তু জোরে জোরে পড়া যাবে না বা আমাদের যেটা হাল্লা করা যাবে না, আমাদের আস্তে আস্তে ভালোভাবে এখানে পড়তে হবে। এক্ষেত্রে কি হবে, বড়রা কিন্তু আদর্শ হয়ে উঠবে, তাদেরকে অনুকরণ করবে, এটাও ঠিক আছে। এবার 4 নম্বরটা দেখো, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরব পাঠ, যেটাকে সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে বলেছে। অবশ্যই আমরা জানি যে লাইব্রেরিতে কিন্তু আস্তে আস্তে পড়তে হয়, সেখানে জোরে জোরে পড়া যায় না। তো দেখো 4 নম্বরটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এখানে নয় বলেছে আর এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং 4 নম্বর অপশনটি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে? সাক্ষরতা অর্জন মানে হচ্ছে এই যে আমরা যে পড়াশোনা করি, পাঠ পড়ি, রিডিং পড়ি, এই যে পড়াশোনা করে যেটা আমরা নলেজ গ্রহণ করব বা জ্ঞান অর্জন করব, সেটার কোনটা ভূমিকায় থাকবে? দেখে নিচ্ছি 4টে অপশনই। ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং সাবলীলতা, এটা অবশ্যই থাকতে হবে, এটারও ভূমিকা আছে, কারণ আমরা যখন রিডিং করব খুব সাবলীল ভাবে এবং ধ্বনিতাত্ত্বিক যেটা
কোন ধ্বনিতে কোনটা সুর দিতে হবে, তাল দিতে হবে, লয় দিতে হবে, সম্পূর্ণতে আমাদের কি থাকতে হবে, সচেতনতার সঙ্গে আমাদের পড়তে হবে। এবং দৃশ্য শব্দ তালিকা এবং বিন্যাস স্বীকৃতিকরণ, এটাও কিন্তু আমাদের ভালো একটা ভূমিকা। এটাও আমাদের রিডিং যখন আমরা পড়বো বা সাক্ষরতা যখন পড়াশোনা অর্জন করব, সেটা কিন্তু থাকতে হবে। এবং পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ, এটা তো আমরা সবাই জানি যে পাঠোদ্ধার হচ্ছে যেটা পাঠ পড়বো সেই পাঠটার বিষয়ে ভালো করে তার অর্থ উদ্ধার করে যাতে আমরা আমাদের বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারি, ঠিক আছে। এবং 4 নম্বরটা দেখো, সঠিকতা এবং ধ্বনিভিত্তিক পরীক্ষণ। সঠিকতাটা হচ্ছে আমরা যখন পঠন পড়বো সেটা সঠিকভাবে পড়বো, সেটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। এবার দেখো, যেহেতু 4টে অপশনই আমাদের হচ্ছে একদম কারেক্ট এবং 4টেরই ভূমিকা এই সাক্ষরতা অর্জনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বলা হচ্ছে প্রধান ভূমিকায় কোনটি থাকবে। দেখো এখানে সরাসরি অ্যান্সারটা হয়ে যাবে 3 নম্বর অপশন, কারণ আমরা জানি সব সময় পাঠোদ্ধার থাকবে টপ লেভেলে, কারণ পাঠটা উদ্ধার করে আমাদের বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, যাতে করে বাচ্চারা পাঠ পড়ে তার অর্থগুলো উদ্ধার করে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারে। সুতরাং 3 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমি তোমাদের আরেকটা সিক্রেট ট্রিক একটা শিখিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এইরকম যখন একটা কোয়েশ্চেন দেখবে সেখানে সবগুলোই সঠিক থাকবে, এবার বেছে নিতে হবে কোনটা প্রধান ভূমিকা বা প্রধান গুরুত্বপূর্ণ। সেম তোমরা দেখবে যে কোনটা সেন্টেন্সে অর্থর কথা বলা হচ্ছে, যে শব্দটার থেকে যেরকমটা এখানে দেওয়া আছে যে পাঠোদ্ধার, যেটা পাঠের থেকে তুমি অর্থ উদ্ধার করে নেবে, সেম যেখানে বেশি অর্থ কথাটা থাকবে সেটাই হবে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়। এটাও কিন্তু একটা নেগেটিভ কোয়েশ্চেন। তো দেখো 1 নম্বরটা হচ্ছে যে প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন, যেখানে ইন্টিগ্রেটেড বলাটা আছে যে সংযোগ সাধন এই যে শব্দটা সব সময় কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, সুতরাং এটা হচ্ছে ব্যাকরণের নিয়মগুলি সঠিক উদ্ঘাটন করে প্রসঙ্গক্রমে আমাদের কি করতে হবে, ব্যাকরণের নিয়মগুলি খাটাতে হবে, এটাও কিন্তু ঠিকই আছে। সংযোগ সাধনে অনুশীলন প্রদান, যদিও এখানে পরীক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু দেখো তোমরা সংযোগ সাধনের সঙ্গে ইন্টিগ্রেটেড হিসেবে যখন পরীক্ষার প্রয়োজন তখন পরীক্ষা নেওয়া, এটাও ঠিকই আছে। এবার দেখো 4 নম্বর অপশনটা হচ্ছে নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিখন। আমরা জানি যে মুখস্থটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 4 নম্বর অ্যান্সারটি কি আমাদের একটা রং অ্যান্সার, সেটার জন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ কোশ্চেনে আছে কিন্তু নয় বলা শব্দটি। তো দেখো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সাক্ষরতা শিক্ষণ আবেদন, যেটাকে লিটারেসি টিচিং অ্যাপ্রোচ বলা হয়, যেটি বর্ণ ও ধ্বনির সম্পর্কের উপর জোর দেয়। বর্ণ এবং যেটা ধ্বনি আছে এই দুটোর সম্পর্কের উপর জোর দেয়, সেটাকে কি বলা হয়? সামগ্রিক ভাষা আবেদন, নাকি ব্যাকরণ অনুবাদ, নাকি পরিস্থিতিমূলক অনুবাদ, নাকি ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। দেখো যেহেতু এখানে বর্ণ এবং ধ্বনির সম্পর্কর কথা বলা হচ্ছে, তো এটা কি হবে, অপশন নাম্বার 4 ধ্বনিবিদ্যামূলক নির্দেশ বলা হবে। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীর পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। এবার উদাহরণ হিসেবে দেখো, তুমি কি সাঁতার কাটতে পারো? এখানে বলা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষতে গিয়ে শিক্ষার্থীদের একটা শব্দ দিলেন, সেটা হচ্ছে পারো। সেটা দিয়ে তাদেরকে বললেন একজনে আরেকজনকে 5টা করে কোয়েশ্চেন করতে, যাতে করে পারো শব্দটা থাকে। যেরকম ভাবে উদাহরণ দেওয়া আছে দেখো, তুমি কি সাঁতার কাটতে পারো, এটাও হতে পারে যে তুমি কি গান গাইতে পারো, তুমি কি নাচতে পারো, এরকমটা। তো দেখো এটা দিয়ে শিক্ষক কি করতে চাচ্ছে, মৌখিক সাবলীলতা অনুশীলন নাকি নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন। দেখো এখানে নিয়ন্ত্রণ করার কথাটা কিন্তু একদমই নেগেটিভ ওয়ার্ড, কারণ আমরা শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাদেরকে যথেষ্ট বেশি বেশি করে অগ্রাধিকার বা অপরচুনিটি দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। সুতরাং তারপরে দেখো এটা হচ্ছে না মুক্তবাচন প্রক্রিয়া, এটা কিন্তু মুক্তবাচন নয়, যেটা ফ্রি স্পিকিং, যে তোমার মনের মধ্যে যা আছে তুমি প্রকাশ করতে পারো, এটাকে বলা হবে তোমার মুক্তবাচন, ফ্রি স্পিকিং। কিন্তু এখানে কিন্তু একটা শব্দ ধরে দেওয়া আছে, সুতরাং 3 নম্বরটি হচ্ছে না। যেটা নিষ্ক্রিয় শ্রবণ, এখানে তো বলার কথা বলা হচ্ছে যে আমি তোমাকে একটা শব্দ দিচ্ছি, তুমি সেটা দিয়ে বাক্য গঠন করো, এখানে কিন্তু কোনো শ্রবণের কথা আসেনি, তথাপিও সেটা নিষ্ক্রিয়, সুতরাং 4 নম্বরটি একেবারে ভুল উত্তর। এবার দেখা যাচ্ছে সরাসরি 1 নম্বর অ্যান্সার, যেটা হচ্ছে মৌখিক সাবলীলতা অনুশীলন, যাতে করে বাচ্চারা কি করতে পারে, এই শব্দটা দিয়ে ভালোভাবে সাবলীলভাবে সলসল করে কোনো কোয়েশ্চেন করতে পারে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষকে চাচ্ছে।
তো দেখো 1 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে? এখানে অপশন 4টি দেওয়া আছে, 4টি অপশনে 4টি কোয়েশ্চেন দেওয়া আছে। এই 4টি কোয়েশ্চেন হচ্ছে তোমার একটা শিশু সাহিত্য নির্বাচনের ক্ষেত্রে যে কোয়েশ্চেন করা হবে সেগুলো। তো এখানে কিন্তু 4টি কোয়েশ্চেনই সঠিক কোয়েশ্চেন। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথম যেটা কোয়েশ্চেন হবে সেটা বেছে বের করতে হবে। দেখো, এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক? এখানে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে এটা, এই যে 4টি কোয়েশ্চেন আছে একজন লেখককে করতে হবে, আর সেই লেখকটা হচ্ছে শিশু সাহিত্য যারা লিখবে তাদের সেই লেখকগুলোর ভিতরে। তো সেই লেখককে এই 4টে কোয়েশ্চেনের ভিতরে প্রথম কোনটা কোয়েশ্চেন করাটা আমাদের উচিত হবে, বা প্রথম কোয়েশ্চেন কোনটা হবে সেটা বলা হচ্ছে। তো দেখো, এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যর সুপরিচিত শ্রদ্ধেয় লেখক, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, বইগুলি কি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীদের ব্যক্তিগত পঠন স্তরের উপযোগী করে লেখা? তৃতীয়টা হচ্ছে যে তৃতীয় স্তরের পঠন পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি বোঝাতে এই বইগুলি কি সাহায্য করবে, এবং একাধিক নির্দেশমূলক প্রসঙ্গে এই বইগুলি কি ব্যবহারের উপযুক্ত হবে? এবার তোমরা ভালোভাবে পড়ে দেখতে পাবে যে দেখো 1 নম্বর অ্যান্সারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক। এখানে বলা হচ্ছে যে প্রথমত যে এই যে বইগুলি যে প্রকাশ পেয়েছে এগুলো কি শিশু সাহিত্য সুপরিচিত, কারণ এগুলো যদি শিশু সাহিত্য সুপরিচিত হয় তবেই কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এটা সঠিক হবে। কিরকম ভাবে বলছি, যে শিক্ষার্থীদের ব্যক্তিগত পঠন স্তরের উপযোগী, এটা কিন্তু আমরা বইটা পড়ার পরেই দেখতে পাবো যে উপযোগী হবে কি না হবে। বাকি যে পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি বোঝাতে, যখন আমরা পাঠ্যক্রমটা পড়বো তখনই কিন্তু তার উদ্দেশ্যটা বুঝতে পারবো। এবং প্রসঙ্গে এই বইগুলি কি ব্যবহার করা যাবে, নির্দেশমূলক প্রসঙ্গে যখন বাচ্চাকে পড়ানো হবে সেখানে কি এই বইগুলি পড়ানো উপযুক্ত হবে, কখন আমরা বুঝবো, যখন প্রথম কোয়েশ্চেনটা করে তার অ্যান্সার পাবো যে এই লেখকরা কি শিশু সাহিত্যের সঙ্গে সুপরিচিত। যদি শিশু সাহিত্যের সঙ্গে সুপরিচিত হয় তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, বাচ্চাদের জন্য এটাকে উপযোগী বলে ধরতে পারবো। সুতরাং 1 নম্বর অ্যান্সারটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা। কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করবে? এখানে বলা হচ্ছে এই যে 4টে পদ্ধতি দেওয়া আছে এখানে অপশনে, এখান থেকে কোনটা পদ্ধতি কি করবে, যে শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা পরিবেশ সৃষ্টি করবে। তো দেখো, সহজাত আবেদন নাকি সংযোগকারী আবেদন, না প্রত্যক্ষ পদ্ধতি, না শ্রাব্য ভাষাতাত্ত্বিক? শ্রাব্য ভাষাতাত্ত্বিক এখানে হবে না, কারণ দেখো এখানে শোনার সঙ্গে কথা বলছে, মানে শোনা প্রক্রিয়ার। এবং প্রত্যক্ষ পদ্ধতি আমরা জানি এটা হচ্ছে একটা ডিরেক্ট মেথড, যেটাকে যে কোনো তোমার লক্ষ্য ভাষাতে তুমি এটা ইউজ করতে পারো। বা এটা সহজাত আবেদনে হবে না, এটা কি হবে, সংযোগকারী আবেদন, যেটাকে 2 নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। দেখো, একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কার্যপুস্তিকা মানে ওয়ার্কস বুকস গুলো অদল বদল করতে এবং সঙ্গীতের কাজ চেক করতে বললেন। এই কাজের উদ্দেশ্য হলো, দেখো এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের একজন শিক্ষক কি বললেন, তাদের যেটা কার্যপুস্তিকা বা ওয়ার্ক বুকস, যেখানে কোয়েশ্চেন আছে এবং অ্যান্সার গুলো তাদেরকে করে আনতে বলা হচ্ছিল, তারা অ্যান্সার গুলো করে এনেছে, সেটা শিক্ষককে চেক না করে কাদের চেক করতে দিয়েছে, তাদের সঙ্গীদেরকে বা তার সহপাঠীদেরকে চেক করতে বলেছে। তোমরাই দেখো যে কার মতে কোনটা অ্যান্সার ঠিক হয়েছে বাকি ভুল হয়েছে, তোমরা সংশোধন করে দাও। ঠিক আছে, তো এটার মেন উদ্দেশ্যটা কি, দেখো বিস্তৃত পাঠ অনুশীলন প্রদান। এখানে কি বাচ্চারা সম্পূর্ণ নোটবুকটা যেটা আছে সেটা কি বিস্তৃত ভাবে পড়বে, নাকি নতুন শব্দ তালিকা ব্যবহারের অনুশীলন প্রদান, সেখানে নতুন শব্দ তালিকা ব্যবহার করবে। এবং গঠনগুলির নিয়ন্ত্রিত অনুশীলন প্রদান, যেহেতু আমরা জানি নিয়ন্ত্রণ করাটা কিন্তু ঠিক না, সুতরাং এই অঞ্চলটি একদমই হচ্ছে না। এবং 4 নম্বরটা দেখো, সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন। এবার 1, 2 আর 4-এর মধ্যে আমরা দেখবো বাচ্চা কোথায় বেশি অ্যাক্টিভ আছে। দেখো, বিস্তৃত পাঠ তো হবেই যখন তারা চেক করবে, এবং নতুন শব্দ তালিকাও তারা দেবে। কখন দেবে, দেখো 4 নম্বর অপশনে আছে সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ। যখন এই যে সঙ্গীদের যখন চেক করতে বলবে বা বাচ্চাদের কখন বেশি বিকাশ সাধন হয়, কখন বেশি অ্যাক্টিভ থাকে, আমি তোমাদের বলেছি তারা যখন তাদের সহপাঠী
সহপাঠীদের সঙ্গে থাকে। সহপাঠীরা কি করবে, একজনে আরেকজনের কাজকে সংশোধন করে দেবে বা দেখবে, তাদের নতুন নতুন ধারণার বিকাশ ঘটবে। এতে করে তাদের কি হবে, যেটা সংশোধন কার্য সেটার দক্ষতার বিকাশ সাধন হবে। সুতরাং 4 নম্বর আনসারটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা, গঠনমূলক স্তরে শিশুরা শিখনে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা কি করে। গঠনমূলক যেটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা শিশুরা তখনই অনেক বেশি শেখে যখন তারা কিসে ব্যস্ত থাকে। দেখো, শিক্ষিকার সাথে ছড়া গায়, নাকি ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে, যেটাকে বলছে এবং বুঝিয়ে দিচ্ছে, এবং তারা তাদের খাতার অক্ষরগুলি নকল করে অথবা লেখে। সূক্ষ্ম স্নায়ুবিদ দক্ষতার বিকাশ সাধনই একমাত্র লক্ষ্য। 3 নম্বরটা দেখো, যেহেতু নকল করার কথা আছে, এখানে নকলটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 3 নম্বরটি হচ্ছে না। 4 নম্বর, সূক্ষ্ম স্নায়ুবিদ দক্ষতার বিকাশ সাধনই একমাত্র লক্ষ্য। আমরা জানি সূক্ষ্ম স্নায়ুবিদ লক্ষ্যগুলো কোনগুলো, যেগুলো হাতের আঙুল দ্বারা করা হয়, লেখা, ছবি আঁকা বা রং করা। এখানে কিন্তু সেখানে লেখা বা ছবি আঁকা রং করার কথা বলা হয়নি, এখানে শিখনের কথা বলা হচ্ছে। সুতরাং 4 নম্বরটিও হচ্ছে না। এখানে অ্যান্সার হবে, দেখো তোমার শিক্ষিকার সাথে ছড়া গায়, এটা ঠিকই আছে, তার থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে তোমার 2 নম্বরটা, যেটা ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করবে, যেটা বলবে সেটার অনুভূতিটা যেটা সেটা প্রয়োগ করবে বা প্রকাশ করবে, এবং সক্রিয়ভাবে খুব পজিটিভলি হাতের ব্যবহার করবে। এই যে আমি তোমাদেরকে যেরকমটা বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, যেটা তোমাদের একটু সুবিধা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো পরের কোয়েশ্চেনটা দেখো, 5ম শ্রেণীর একটি ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগেই কি করেছি, চূড়ান্ত বিচার করলাম। 5ম শ্রেণীর একজন ছাত্র, হয়তো শিক্ষকে একজন তাকে একটা বিষয় লিখতে দিয়েছিল, সে বিষয়টা লিখেছে, কিন্তু শিক্ষকের কাছে জমা দেওয়ার আগেই সে কি করলো, নিজেই একবার রিডিং করে নিল বা দেখে নিল যে সেখানে কোনো নির্ভুলতা করার জন্য, যাতে করে সেখানে কোনো ভুল না থাকে। তো দেখো, শিক্ষার্থী লিখনের কোন স্তরে এই কাজটি করছে, এখানে 4টি স্তর দেওয়া আছে, কোন স্তরে এই কাজটি করলো। খসড়া নির্মাণ, অবশ্যই এটা হবে না, কারণ আমরা জানি যে কোনো একটা কাজ করার আগে যেটা ড্রাফট করে বা কাজটা করার আগে, কিন্তু এখানে বলা হচ্ছে শিক্ষকের কাছে জমা করার আগে, সেখানে কিন্তু সে ড্রাফট কোনো নির্মাণ করেনি। এবং পুনঃ খসড়া নির্মাণ, এটা তো হবেই না। এবং দেখো, 3 নম্বরে আছে প্রুফ রিডিং এবং 4 নম্বর সহপাঠী মূল্যায়ন। তোমরা 4 নম্বর অপশনটি দেখলে বুঝবে, এখানে কিন্তু সে নিজেই চূড়ান্ত বিচারটা করেছে, সেখানে কিন্তু তার কোনো সহপাঠীকে দিয়ে বিচারটা করায়নি। সুতরাং 4 নম্বর অপশনটিও হবে না। এখানে হয়ে যাবে আলটিমেটলি 3 নম্বর অপশন, যেটা আছে প্রুফ রিডিং। এই যে প্রুফ রিডিংটা হচ্ছে, সে নিজেই প্রুফ করে নিল রিডিংটা পড়ে। সুতরাং 3 নম্বরটাই হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখো কোয়েশ্চেনটা, কোন আবেদন বা পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না। যেখানে শ্রেণীকক্ষে যে ভাষাটা তারা লক্ষ্য ভাষা হিসেবে ব্যবহার করবে, ধরো হিন্দি বা ইংরেজি, সেখানে কিন্তু আঞ্চলিক যেটা ভাষা সেটা ব্যবহারে উৎসাহিত করে না। কোনটা ভাষা দেখো, সহজাত আবেদন, নাকি সংযোগ সাধনকারী আবেদন, না প্রত্যক্ষ পদ্ধতি, না শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। আমরা এর আগের ক্লাসেও বা এর আগেও আমরা জেনেছি, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, প্রত্যক্ষ পদ্ধতি বা যেটা ডিরেক্ট মেথড। এটার জরিয়তে কি করা হয়, যেটা তোমার লক্ষ্য ভাষা, ডিরেক্ট শিক্ষক কি করে সেটা ভাষা ব্যবহার করে বা ইউজ করে, এই যে প্রত্যক্ষ পদ্ধতির দ্বারা। সুতরাং 3 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একজন শিক্ষক তার 2য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ উপাদান বা টিএলএম বলা হয় সংগ্রহের পরিকল্পনা করলেন। এবার নিচের কোনটি শিক্ষণ উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ম্যাক্সিমাম টাইম আমাদের কোশ্চেনে আসে যে সঠিক পদ্ধতি বা সঠিক রাস্তা কোনটা, এরকমটা, কিন্তু এখানে সঠিক পন্থা কোনটা নয় সেটা কিন্তু আমাদের এই 4টি অপশন থেকে বেছে বের করতে হবে। তো দেখো, নির্বাচিত উপাদানগুলি অবশ্যই সেই আয়ু সীমা শিশুদের জন্য আকর্ষণীয় ও নিরাপদ হবে। অবশ্যই আমরা জানি যে বাচ্চাদের জন্য যখন আমরা যে কোনো বিষয় পড়াবো বা বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে যে উপাদানগুলো বা টিএলএম গুলো আমরা সংগ্রহ করব, সেগুলো কিন্তু অবশ্যই তাদের বয়স এবং আগ্রহ এবং চাহিদার সঙ্গে সঙ্গতি থাকতে হবে, ঠিক আছে। তো সুতরাং 1 নম্বরটা ঠিকই আছে, কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে কোনটা নয়, নেগেটিভটা। তো দেখো 2 নম্বর, নির্বাচিত উপাদানগুলি অবশ্যই আগ্রহ সহকারে আবিষ্কার ও অনুসন্ধান করতে শিশুদের পর্যাপ্ত সুবিধা প্রদান করতে হবে, যেখানে শিশুদেরকে কি করা হচ্ছে, বেশি অপরচুনিটি দেওয়া হচ্ছে। সুতরাং 2 নম্বরটিও কিন্তু হচ্ছে। 3 নম্বর, নির্বাচিত উপাদানগুলি প্রধানত সেই স্থানেই বানানো এবং সেখানে সহজলভ্য হবে, যা সহজেই পাল্টানো সম্ভব। অবশ্যই এগুলো কিন্তু বেশি এক্সপেন্সিভ হওয়া যাবে না বা বেশি মূল্যের হওয়া যাবে না,
এগুলো সহজলভ্য দামের হতে হবে বা সিম্পল করে আমাদের বানাতে হবে। সুতরাং 3 নম্বরটিও হচ্ছে। তো 4 নম্বরটি হবে আমাদের অ্যান্সার, কিন্তু আমরা তবুও পড়ে নিচ্ছি। দেখো, নির্বাচিত উপাদানগুলি কেবল শিশুদের দ্বারাই তৈরি হবে এবং পিচ্ছিলতা এড়ানোর জন্য অমসৃণ হবে। অমসৃণ তো করা যাবেই না, এবং দেখো এখানে কেবল, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, এবং শিশুদের দ্বারাই তৈরি হতে হবে। এটা কিন্তু আমরা ভালোভাবেই জানি যে শিক্ষণ যেগুলো উপাদান থাকবে সেগুলো কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী সবাই কিন্তু তৈরি করতে পারে। যেহেতু এখানে কেবল শিশুদের দ্বারাই তৈরি করা বলতে হচ্ছে, সুতরাং 4 নম্বরটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। সর্বার্থ সাধক বা অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেটি জাতীয় পাঠ্যক্রম নীতি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ এর রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে, সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে কিভাবে? দেখো, 4টি অপশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এই যে অভ্যর্থনামূলক বা আনন্দপূর্ব পরিবেশ বা সর্বার্থ সাধক যে কোনো স্কুলের যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে বাচ্চা যাতে প্রতিটি দক্ষতা অর্জন করতে পারে, সেটা কিভাবে অর্জন করবে, এখান থেকে কোনটি কাজ করলে আমরা দেখে নিচ্ছি। তো দেখো, ঝালসানো গরমে বাইরের কাজকর্মকে উপেক্ষা করার জন্য গৃহাভ্যন্তরীণ কার্য প্রক্রিয়ার আয়োজন করা। অবশ্যই যদি বাইরে বেশি গরম থাকে সেখানে শিশু বাচ্চাদেরকে সেখানে কাজ করার জন্য নির্দেশ না দেওয়াই ভালো। সেই ক্ষেত্রে আমাদের বড় ক্লাসের হল রুমে করাটা ভালো। তো দেখো, শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং ভালো হওয়ার উপর প্রধানত গুরুত্ব দেওয়া, এটাও কিন্তু একটা আমাদের শিক্ষার অঙ্গ, এটাও ঠিকই আছে। এবং বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা, যাতে করে বাচ্চার ব্যক্তিত্ব বিকাশ বলো, মানসিক বিকাশ বলো, শারীরিক বিকাশ বলো, সম্পূর্ণ বিকাশের প্রতি লক্ষ্য রেখে এই যে বিভিন্ন বিকাশের ক্ষেত্র থেকে শিশুদের কি করতে হবে, কাজগুলি প্রদর্শন করতে হবে। এবং রঙিন পরিবেশ সৃষ্টির জন্য শ্রেণীকক্ষ সুসজ্জিতকরণ, যাতে করে বাচ্চারা আগ্রহ করে অনুষ্ঠানগুলো ভালোভাবে তারা কি করে পালন করে। এবার কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোন দিক থেকে হবে? এগুলো তো আমাদের শরীরগুলো বাকি আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, কিন্তু আমাদের মেইনলি ফোকাস করতে হবে কি, দেখো, বিকাশের বিভিন্ন ক্ষেত্র, যাতে করে আমরা ভেতর থেকে একদম ইনেট থেকে ভেতর থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন দিকে দক্ষতা অর্জন করতে পারি। সুতরাং 3 নম্বর অ্যান্সারটি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো চলো দেখে নিচ্ছি আজকে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়? এই যে প্রাথমিক স্তরের যে বাচ্চাদের পাঠ্য বইটা থাকে, যেটা শিক্ষকে নিয়ে গিয়ে তাদের পড়ায়, সেই পাঠ্য বইয়ের পরিকল্পনা যেগুলো থাকে, এর থেকে এই 4টি অপশন দেওয়া আছে, এই অপশন থেকে কোনটি সেটার আদর্শ নয়? 1 নম্বর দেখো, পাঠ্যক্রমমূলক আদর্শ। পাঠ্যক্রমে তো পাঠ্যক্রমমূলক আদর্শ থাকবেই, যে পাঠ্যক্রমটা কিভাবে পড়াবে বা কি হবে কি সবিস্তার সেখানে থাকবে। এবং উপস্থাপনমূলক, শিক্ষকে কিভাবে পাঠ্য বইটা উপস্থাপন করবে সে বিষয়েও কিন্তু যেটা পরিকল্পনা সেটা কিন্তু পাঠ্য বইয়ে থেকেই থাকে। এবং প্রযুক্তিগত আদর্শ, যেটা কিছু কিছু টেকনোলজি বাচ্চাদেরকে কিন্তু শেখানো হয় ছোট ছোট ক্ষেত্রে। এবার দেখা যাচ্ছে 3 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আর অপশনটা হচ্ছে বাস্তব আদর্শ, যেটা কিন্তু পাঠ্য বইয়ের পরিকল্পনার ভেতর থাকে না। এটা এই যে বাস্তব আদর্শটা কোথা থেকে নিতে হয়, যেটা শিক্ষকেরা কি করে, আমরা যেটাকে টিএলএম বলি, যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা শিক্ষণ উপাদানগুলো তৈরি করে তাদের কি করতে হয়, বাস্তব আদর্শর সহায় নিয়ে বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে তাদের শিক্ষাটা প্রদান করতে হয়। সুতরাং এখানে 3 নম্বর অপশনটি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। আশা করছি তোমরা ভালোভাবে পড়ছো এবং আগন্তুকও ভালোভাবে পড়বে। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।